আসলে কেন এরকমটি করছে, এবং ফ্রাস্ট্রেশন থেকে নিশ্চয়ই তারা একটা পরিণতি বা একটা ফলাফল চিন্তা করেও করছে। তারা আসলে কি চাইছে, এখান থেকে কি পেতে চাইছে, উদ্দেশ্য কি, কি মনে হয় আপনার? আমি এখানে মোটামুটি ফুয়াদ সাহেব কিন্তু অনেক কিছু বললেন। উনি যেগুলি বললেন এগুলির সঙ্গে আমার কোনো দ্বিমত নাই। এটা উনি একটা দিক থেকে বলেছেন। আমাকে প্রথম বলতে দিলে হয়তো আমিও এগুলি বলতাম, যেহেতু আমি দ্বিতীয়বার বলার সুযোগ পেয়েছি ওনার পরে, এই যে ওগুলি আমি আর রিপিট করছি না। আমি ওর বাইরে দুটো পয়েন্ট বলি, এবং এই দুটো পয়েন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। প্রথমত হলো, যে কথাটা ফুয়াদ সাহেব বললেন যে প্রতিবেশী কোনো দেশের সঙ্গে ওনাদের সম্পর্ক ভালো ছিল না, একমাত্র ভালো ছিল বাংলাদেশের সঙ্গে। কারণটা হলো এই, বাংলাদেশে এমন একটা শাসক গোষ্ঠী ছিল ক্ষমতায়, যারা ভারতের কাছে সবসময় নতজানু হয়ে থাকতো। ভারত যা চাইতো তার চেয়েও বেশি দিয়ে দিত, এরকম একটা অনুগত সরকার তাদের ছিল। এখন সেই অনুগত প্রতিবেশীটা হঠাৎ করে দেশ ছাড়া হয়ে গেছে, সে আনুগত্য নতুন সরকারের কাছ থেকে সে পাচ্ছে না। দীর্ঘদিনের পাওয়ার যে অভিজ্ঞতা, দীর্ঘদিনের পাওয়ার যে আরাম বোধ, সেই আরাম বোধ থেকে হঠাৎ করে তারা বঞ্চিত হয়ে গেছে। এটা তাদের কাছে ভালো লাগছে না। তারা প্রাণপণে চাইছে সেই জিনিসটা যদি আবার পাওয়া যেত। যদি ডক্টর ইউনূস কালকে বলে, আমি একটা এক্সাম্পল দিতে পারি, উনি যদি কালকে বলেন যে তিস্তা প্রকল্প আমরা ভারতকে দিয়ে করাবো, আপনি দেখবেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। তো এই জন্য হলো কি জিনিসটা, সেই অনুগত সরকারের অনুপস্থিতিটা তাদেরকে খুব বেদনা আক্রান্ত করছে। এটা হলো একটা কারণ, যে কারণে ওখানে বসে বসে একজনকে বসিয়ে রেখেছেন। ওনারা এখনো বোধহয় কল্পনা করেন, ভাবেন, আমি জানি না কেন ভাবেন, যে হয়তো আবার শেখ হাসিনাকে এখানে পুনঃস্থাপিত করা যেতেও পারে। বাট বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা থাকলে এই কথা কেউ ভাবতো না। আমি একটা সিম্পল কথা বলি, বাংলাদেশের মাটিতে আজকে থেকে 10 বছর 15 বছর পরে হয়তো আওয়ামী লীগ আসবে, কিন্তু নিশ্চিত থাকেন শেখ হাসিনা আসবে না, শেখ পরিবারের কেউ আসবে না। শেখ পরিবারের মানুষকে এই দেশের মানুষ স্থায়ীভাবে ত্যাগ করেছে। এটা হলো আমার বিবেচনা, ভুল হতে পারে, বাট আমি এভাবে ভাবি। দ্বিতীয় যে পয়েন্টটা, ওটা হলো ভারতের অভ্যন্তরীণ একটা বড় রাজনীতি। সেই রাজনীতিটা হলো বিজেপির রাজনীতি। দেখেন, বিজেপি এর আগের যে লোকসভা নির্বাচন ছিল, সেই লোকসভা নির্বাচনে কলকাতা থেকে 18টা আসন পেয়েছিল আউট অফ 42, এবং তারা ভেবেছিল এই বিশাল অর্জন তারা হয়তো বিধানসভা নির্বাচনে আরো ভালো করবে, এমনকি তারা সরকার গঠন করবে। কিন্তু বিধানসভা নির্বাচনে তারা 100 পার হতে পারেনি। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতা এসেছে। এখন আগামীতে 2026 সালে পশ্চিমবঙ্গে কিন্তু আবার বিধানসভা নির্বাচন আসছে, ঘনিয়ে আসছে। পশ্চিমবঙ্গে বিজেপি পা রাখতে পারছে না, জিততে পারছে না। কেন পারছে না? হিসাবটা খুব সিম্পল হিসাব। হিসাবটা হলো, পশ্চিমবঙ্গে 28% আছে মুসলিম ভোট। এই ভোটটা একসময় ছিল বামফ্রন্টের একদম সিকিউর ভোট ছিল, পরে সেই ভোটটা আবার একত্রিত ভাবে সেটা চলে গেছে তৃণমূলের কাছে। যদি 28% আমরা বাদ দেন, আর থাকে 72%। বিজেপি সব জায়গায় এই কাজটাই করে, বিভিন্ন জায়গাতে যেখানে মুসলিম ভোট সব জায়গাতে এত নয়, কোনো কোনো জায়গায় 14%, কোথাও 15% মুসলিম ভোট আছে, তারা ওইটাকে বাদ দিয়েই হিসাব করে। ওটা বাদ দিয়ে বাকি ভোটের থেকে তারা ম্যাক্সিমাম ভোটটা পেয়ে তারা ক্ষমতায় চলে আসে। বিজেপির এটাই হিসাব, তারা হিন্দুত্ববাদী রাজনীতি করে। কিন্তু পশ্চিমবঙ্গের যারা বাকি যে জনগোষ্ঠী আছে, তুলনামূলক ভাবে পশ্চিমবঙ্গের জনগোষ্ঠী কিন্তু একটু সেকুলার ভাবাপন্ন, বিশেষ করে ওখানকার হিন্দুরা। এখন যে কারণে ওই যে বাকি যে 72% ভোট আমি বলছি, যে হিন্দু ভোট, সেই ভোটের থেকে ওদের আশা ছিল 40% ভোট পেলেই তারা নির্বাচিত হবে, কিন্তু তারা সেই ভোটটা পায় না। ওই ভোটটা সমান 3 ভাগ হয়ে যায়। এক ভাগ যায় বিজেপির দিকে, এক ভাগ যায় তৃণমূলের দিকে, আরেক ভাগ আগে যেত বামফ্রন্ট এবং কংগ্রেস, এবং এখন ওই বামফ্রন্ট কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হয়ে থাকে। এই 3টা ভাগ হয়ে যায়, যে কারণে বিজেপি পশ্চিমবঙ্গের সুবিধা করতে পারত না। এখন বিজেপি আমাদের এখানে হিন্দুত্বের যে কার্ডটা খেলতেছে, এটা খেলছে এই কারণে, আমাদের ম্যাক্সিমাম সীমান্ত কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে, খেয়াল করেন। কাজে আমাদের অনেক হিন্দুদের আত্মীয় স্বজন পশ্চিমবঙ্গে আছে, ওদের আত্মীয় স্বজন বাংলাদেশে, আমাদের ভূখণ্ডে অনেক হিন্দুরা আছে, অনেক পশ্চিমবঙ্গে তাদের লোকজন আছে। তো আমাদের এখানে যদি হিন্দুরা নির্যাতিত হয়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে বেদনা আহত করে, তারা কিন্তু পেইন ফিল করে।
এই পেইনটা বিজেপি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে দিতে চাচ্ছে, বলতে চাচ্ছে যে পূর্ববঙ্গে মানে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, তোমরা কেন বেদনা অনুভব করছো না, তোমরা বেদনাটা অনুভব করো। এবং সেই বেদনাটা দেওয়ার জন্য নানাভাবে মিডিয়া টিডিয়া সবকিছু মিলে তারা একটা নাটকের মতো তৈরি করছে। এতে যে লাভটা হবে, তার আশা যে পশ্চিমবঙ্গের হিন্দুরা একতাবদ্ধ হবে বিজেপির পতাকা তলে। তাদের টার্গেট কিন্তু বাংলাদেশ যতটা না, তার চেয়ে বেশি হলো পশ্চিমবঙ্গের বিধানসভার 2026 নির্বাচন, মানে নিজেদের রাজনৈতিক আমার স্বার্থ, হিসাব। নিজেদের রাজনৈতিক স্বার্থ। হ্যাঁ, এটা তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে হিসেব নিকেশ, কিন্তু এই হিসেব নিকেশে তো আবার দেখা যাচ্ছে সব দলই একমত হয়ে মোটামুটি বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার বা যে অবস্থান সেই দলে নিচ্ছে। ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও বলছেন, বাম দল সবই বলছেন। আচ্ছা, আমি এটা ব্যাখ্যা করবো একটু, আমাকে যদি 2 মিনিট সময় দেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বিজেপির এই রাজনীতিটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে। কারণ ওই যে হিন্দুরা 3 ভাগ থাকুক, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় চায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো হিন্দুর যে পোর্শনটা সে পাচ্ছে ওটাকে তো সে হারাতে চায় না। যে কারণে মমতাও এখন নাটক করছে যে আমিও হিন্দুদের বেদনায়, বাংলাদেশের হিন্দুদের বেদনায় আমিও কাতর। এখানে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, সিম্পল এটাই, আর কিছু না। এটা সিম্পল ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সুবিধা পাওয়ার জন্য তারা এই কাজটা করতেছে, একদম সিম্পল। আপনি দেখবেন ঘটনা ঘটার পর পশ্চিমবঙ্গের যে বিজেপির যে মোটামুটি চেহারা মুখ আর কি, শুভেন্দু অধিকারী, এই ভদ্রলোক কিন্তু ওনাদের বিধানসভারও বিরোধী দলীয় নেতা, একসময় তৃণমূল করতেন। শুভেন্দু অধিকারী বেনাপোলে চলে আসছেন। বেনাপোলে এসে উনি বলতেছেন এই সীমান্ত দিয়ে আমরা আলু পেঁয়াজ কিছুই যেতে দেব না। আচ্ছা, এটা কি শুভেন্দু অধিকারী বলতে পারে? শুভেন্দু অধিকারী বিজেপি করে, সে তো চাইলে এটা তার কেন্দ্রকেই বলতে পারে, তার নরেন্দ্র মোদীকে বলতে পারে বাংলাদেশে আলু পেঁয়াজ পাঠায়ও না। তা না করে সে বিজেপির দলবল নিয়ে বেনাপোলে এসে মিটিং করতে হয় কেন? এই জন্য করতে হয় যে তাকে রাজনীতিটা করতে হচ্ছে, তাকে এই বিষয়টা হিন্দুদেরকে, লোকাল হিন্দুদেরকে বোঝাতে হচ্ছে যে তোমাদের জন্য আমরা ওপারের হিন্দুর জন্য কান্না করছি, তোমাদের জন্য কান্না করছি, আমাদের সঙ্গে আসো, তোমরাও বাংলাদেশের হিন্দুদের জন্য কান্না করো। একদম সিম্পল। কিন্তু তা না হলে তার এখানে আসা দরকার কি? সে তো তার নেতাকে বললেই পারতো যে বাংলাদেশে পাঠায়ও না, তা তো করছে না। জি, স্পষ্ট। আমি ব্যারিস্টার ফুয়াদ, এই সম্পর্কে আপনার কাছ থেকেও যদি একটু থাকে মানে যোগ করার কিছু থাকে, মিডিয়ার থেকে শুরু করে মানে একদম সবগুলো দল সবাই একই রকম ভাবে বাংলাদেশের বিষয়টিতে কথা বলছে এক সুরে, মানে সেখানে তাদের একরকমের কোথাও যেন একটা ঐক্য রয়ে গেছে বাংলাদেশের এই বিষয়গুলো অপপ্রচারের জায়গায়। এখানে মানে আমরা প্রায়ই শুনি আমাদের বড় রাজনৈতিক দলগুলো বলছেন যে সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে আছে, তারা বসে ষড়যন্ত্র করছে। মানে আওয়ামী লীগ সীমান্তের ওপারে বসে এই কার্যকলাপের মধ্যে কোনো রকম তাদেরও কোনো সম্পৃক্ততা আছে বলে মনে করেন কিনা? নিশ্চিত আছে, কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে যে দুজনে মিলেই তো ক্ষমতায় ছিল, দিল্লি এবং শেখ হাসিনা মিলেই তো 16 বছর ছিল, একজনকে ছাড়া তো আরেকজন ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার শেখ হাসিনার সাথে কিন্তু দিল্লির সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এবং প্রণব কাকা এই আলোচনাগুলো তো আমরা শুনেছি। তারপরে হচ্ছে আপনার গান্ধী পরিবারের সাথে তার সম্পর্ক ভেরি ক্লোজ। দেখেছেন কয়দিন আগে যখন G8 এর কনফারেন্সে কয়েক মাস আগে সে দিল্লিতে গেছে, তখন আপনার সাইডে বসে কিন্তু আপনার সোনিয়া গান্ধী, রাহুল, প্রিয়াঙ্কা সবাই কিন্তু শেখ হাসিনার সাথে এসে দেখা করেছে। অতএব এই জন্য দেখবেন কি এখানে কিন্তু বাইপার্টিজান একটা ঐক্যমত আছে। হাসিনা যখন পালিয়েছে তার পালানোর ব্যাপারে দুই দল কিন্তু একসাথে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে। অতএব হাসিনার সাথে সম্পর্কটা কিন্তু একদম মানে মানে খুবই একটা কনসেনসাস বেস পলিটিক্স আর কি, যে যেহেতু আমাদের লোক, আমাদের চাকর বাকর ছিল ওখানে, গোলাম এখন একটু বিশ্রামের জন্য এসছে, তাকে বিশ্রামের জন্য দেওয়া হয়েছে। আর থার্ড হচ্ছে যে আপনার আওয়ামী লীগের কিন্তু হাজার হাজার লোক সেখানে আছে পলাতক, এবং হাজার হাজার কোটি টাকা সেখানে তাদের আছে। এবং আমরা ব্যক্তিগত সোর্সে জানি যে ওখানে আওয়ামী লীগের নেতারা মানে গ্রেফতার এড়ানোর জন্য পুলিশকে, ওখানকার গোয়েন্দা সংস্থাকে হিউজ পরিমাণ টাকা লেনদেন করছে, কারণ তারা অনেকেই অবৈধভাবে রাতের আধারে পাসপোর্ট ভিসা ছাড়া ওখানে পালিয়েছে। অতএব এটা করবার জন্য, এবং দেখবেন যে ভারতেরও কয়েকজন পলিটিশিয়ান কিন্তু বলেছে
যে ঝাড়খণ্ড এখন একটা ছোট্ট বাংলাদেশে পরিণত হয়েছে, বাংলাদেশিরা মিজোরামে গিয়ে আশ্রয় নিচ্ছে, এই ধরনের কমেন্ট কিন্তু লোকাল পলিটিশিয়ানরা ইতিমধ্যে বলছে। এবং ধরপাকড়ের একটা ব্যাপার স্যাপার আসছে, আমরা বিভিন্ন জায়গাতে জেনেছি যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আপনার অবৈধভাবে থাকার জন্য কিন্তু গ্রেফতারও হয়েছে, কিন্তু তারা টাকা পয়সা দিয়ে এই গ্রেফতার গুলো ম্যানেজ করেছে, তারা গ্রেফতার অ্যাভয়েড করতে পারছে। তো সার্টেনলি এটা একসাথে কাজ করছে। এবং ইসকনের পিছনে দুইজনের লোকের নাম কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। তার ভিতরে একটা হচ্ছে নওফেল। আপনারা যদি আগের ভিডিও গুলো দেখেন, যে এই মহিবুল হাসান নওফেল, যিনি সোকল্ড শিক্ষা প্রতিমন্ত্রী না উপমন্ত্রী কি একটা ছিল, তো সে কিন্তু ইসকনের মিটিং এ গিয়ে বলেছে যে আমি ইসকন পূজারী, এবং সে জয় শ্রী রাম এবং ইসকনের যে মন্ত্রগুলো আছে সেগুলো সে করেছে। আরেকজনের কথা এসছে আপনার এই যে উত্তর অঞ্চল থেকে হিন্দুদেরকে সীমান্তে নিয়ে যাওয়া, যে দেখানো যে আসলে তারা তাদের ঘরে থাকতে পারছে না, ভিডিও বানানো যে পানিতে সাঁতার কাটছে, 2 দিন ধরে না খেয়ে আছে, এই যে নাটকগুলো করেছে, এটা কিন্তু ওখানকার খালিদ মাহমুদ নামে একজন এমপি ছিল আওয়ামী লীগের, ওখানকার সোকল্ড এমপি। তো এরা এবং বিজেপির স্থানীয় নেতারা মিলে কিন্তু এই কর্মকাণ্ডগুলো করেছে।